করে মিসেস প্রিয়াঙ্কা অথবা প্রিয়াঙ্কা বলে ডাকবেন। আর আপনার বস আমাকে নিশ্চিত চাকরিটা দেবে, তাই নয় কি? আমি তোমাকে সরি আপনাকে আমি চাকরিটা দিচ্ছি। তবে হ্যাঁ, আমার অফিসে কোনো রকম গাফিলতি করা চলবে না। আমার অফিসের কাজ সময় মতো সব কিছু করে দিতে হবে। আপনি বাসায় যেমন আমার বউ, তেমনি অফিসে আমার অ্যাসিস্ট্যান্ট। তাই আমার সমস্ত ব্যাপারে আপনাকে দেখভাল করতে হবে। আমি যখনই কোনো সমস্যায় পড়ব, অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে। সেটা তো অবশ্যই স্যার। চাকরির রুলস জেনে শুনে তারপরেই তো আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, তাই নয় কি? তাহলে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, আপনি অফিসে যে কোনো ধরনের যে কোনো সমস্যায় পড়বেন, আমি আপনাকে সে ব্যাপারে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। তবে আপনাকেও এটা মনে রাখতে হবে, অফিসে আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই বলে তাদের মধ্যে কথাবার্তা শেষ হয়। আর তারপরেই প্রিয়াঙ্কার চাকরি কনফার্ম হয়ে গেলে প্রিয়াঙ্কা অফিস থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় এসে সে বাসার সমস্ত কাজকর্ম শেষ করে তার আম্মুকে ফোন দেয়। আর তারপরেই বলতে থাকে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোদের কি অবস্থা? তোরা কেমন আছিস? আর জামাই বাবার শরীর কেমন আছে? এই তো আম্মু, আল্লাহর রহমতে ভালোই আছি। আর তোমার জামাইয়ের শরীরও ভালো আছে। যাই হোক, তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন দিলাম। আগে বলো তিশা কোথায়? ওর সঙ্গে একটু কথা আছে। তিশা এখন বাসায় নিয়ে এসে তো কলেজে গেছে। কয়েকদিন পরেই নাকি তার এক্সাম। তাই এখন সারাদিন পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। এখন বল, খুশির খবরটা কি? আমাদের নাতি নাতনি আসতে চলেছে নাকি? আরে আম্মু, তুমি যে কি বলো না, সব সময় শুধু ফাজলামি করা মুডেই থাকো। তোমাকে তো আমি বলেছি, এখন আমি বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা করছি না। আগে আমি নিজের ক্যারিয়ারটাকে গড়তে চাই, আর তারপর সংসার আর বাচ্চা নিয়ে চিন্তা করতে চাই। দেখ বাবা, তোকে দেখে শুনে এত বড় লোক ছেলের কাছে বিয়ে দিলাম। শিক্ষিত, পড়াশুনো জানা, যার নিজের একটা কোম্পানি আছে, সেখানে তোর কেন অযথাই কষ্ট করে চাকরি বাকরি করতে হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো আম্মু, তোমরা তোমাদের পছন্দ মতো আমাকে বিয়ে দিয়েছো, বিয়ে আমি করে নিয়েছি। এখন বিয়ের পর কি করব না করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি তোমাদের কোনো কথা শুনবো না। তাছাড়া আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই। আমি কারোর ওপর নির্ভরশীল হতে চাই না, যাতে কেউ কখনো আমাকে এই কথাটা বলতে না পারে আমি কারোর পয়সায় খাই, কারোর পয়সায় চলি। তুই কেন এরকম করছিস আমি তো সেটাই বুঝতে পারছি না রে মা। আমাদের মেয়েদের জীবনটাই এরকম। আমাদেরকে মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। সব চিন্তা ভাবনা তোমার সঙ্গে মিলে যাবে এমনটা তো নাও হতে পারে, তাই নয় কি? তাহলে তুমি কি করে ভাবছো? তুমি যেরকম ভাবে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছো, আমি সেরকম ভাবে আমার জীবনটা কাটিয়ে দেব, এরকমটা তো হতে পারে না, তাই না? আমি পড়াশোনা জানা একটা শিক্ষিত মেয়ে, এত কষ্ট করে পড়াশোনা করেছি, সেটা কি এই রান্না করে কাটানোর জন্য নাকি? সংসার গুছিয়ে করতে হয়। দেখ মা, যত যাই করিস, জামাই বাবার অনুমতি ছাড়া কিন্তু কিছুই করবি না। আমি চাই না তোদের সংসারে কোনো অশান্তি হোক। তোর বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোদের দু বোনকে এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন তোদের সুখ শান্তি দেখে মরতে পারলেই আমি কবরে গিয়েও শান্তি পাবো। আম্মু, আমাদের নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তোমাকে তো একবারই বলেছি, আমাদেরকে নিয়ে তুমি এত চিন্তা করতে যেও না। আমরা এত কষ্ট করে পড়াশোনা করি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের সেই জ্ঞান, আমাদের সেই প্রতিভা শুধু রান্নাঘরে তো রান্না করেই কাটিয়ে দেব, এমনটা তো হতে পারে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর তোদেরকে এ ব্যাপারে কোনো কিছুই বলবো না। তবে সংসারে যদি কোনো অশান্তি হয়, তখন কিন্তু আমার কাছে এসে এ ব্যাপারে কোনো কথা বলতে পারবি না। এই আমি তোদেরকে বলে দিলাম। ঠিক আছে, তোমাকে কিছুই বলবো না। এবার তো তোমার শান্তি। বাই দ্য ওয়ে, এখন তোমার ব্যাপারে বলো, তোমার শরীর কেমন আছে? ওষুধগুলো ঠিকমতো খাচ্ছ তো? হ্যাঁ, অনিচ্ছা থাকলেও ওষুধগুলো তো খেতেই হবে। কারণ এখন তো আমাকে নাতি নাতনির মুখ দেখার জন্য আর তোদেরকে একটু ভালো দেখার জন্য হলো আমাকে বেঁচে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যত যাই হোক না কেন, দিন শেষে তোরা ভালো থাক, এটাই আমার চাওয়া। তারপর তারা মা আর মেয়ে প্রসঙ্গ পাল্টে নিয়ে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। আর তারপরেই ফোন কেটে দিল। এদিকে প্রিয়াঙ্কা দুপুরের খাবার খেয়ে বিছানায় শুয়ে আশিককে ফোন দেয়। 2-3 বার রিং হওয়ার পরে আশিক ফোনটা রিসিভ করে। আশিক তখন একটা জরুরি কাজ করছিল।
এমন সময় প্রিয়াঙ্কা ফোন করাতে তার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। সে একটু রাগী গলায় প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে তোমার? সারাদিন কি তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? আমাকে যখন ইচ্ছা তখনই তোমার ফোন দিতে হবে। তুমি জানো আমি কত ইম্পর্ট্যান্ট একটা কাজ করছিলাম, আর তখনই তোমার ফোন দিতে হলো। আমার আদরের জামাই গো, কাল থেকে আমি আপনাকে এমনভাবে ফোন দিয়ে বিরক্ত করব না। কাল থেকে আমি আমার চাকরির জায়গায় মানে অফিসে থাকব। তখন চাইলেও আপনাকে ফোন দেওয়ার মতো সময় হয়ে উঠবে না। বাই দ্য ওয়ে, আপনি দুপুরে খাবার খেয়েছেন তো? না, এখনো খাইনি। অফিসের কাজ করছি, খুবই ব্যস্ত আছি। কাজ শেষ করে তারপর খেয়ে নিব। এখন তুমি ফোনটা রাখো, আর বাসায় কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে মেসেজ করে রাখো, আমি আসার সময় নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আমার জামাই যান, আপনি কাজ শেষ করে দুপুরের খাবারটা খেয়ে নেবেন। আর নিজের একটু খেয়াল রাখবেন। সারাদিন কাজ কাজ আর কাজ করে আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে আমি কাকে নিয়ে সংসার করব? দেখো, আমি তোমার মতো ফাইজলামো করার মুডে নেই। সারাক্ষণ শুধু ফাইজলামো করতে থাকো। আমি অফিসে কাজ করছি, রাখো এখন। এই বলে প্রিয়াঙ্কার কাছ থেকে ফোন কাটার অপেক্ষা না করে আশিক নিজেই ফোনটা কেটে দিল। আর তারপরেই নিজের মতো করে কাজ করতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা প্রতিদিনের মতো রান্না বান্না শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে। রাত 8টার দিকে আশিক বাসায় ফিরে আসে। আশিক কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। আজ আশিককে অন্যরকম দেখাচ্ছে, কেমন যেন একটু বেশি ক্লান্ত ক্লান্ত লাগছে। তাই প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার জান, কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? দেখো, একদম ন্যাকামো করতে আসবে না। এমনিতেই আজ অফিসে অনেক বেশি কাজের চাপ ছিল। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। যাও, আবার যেন তাড়াতাড়ি 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা জান, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এখানে বসে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি একটা কাজ করো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। দেখো, তোমাকে আমি একবারই বলেছি, আবার মুখের উপর কোনো কথা বলবে না। আমার মুখের উপর কথা বলা আমার একদম পছন্দ নয়। যাও, চুপচাপ তোমাকে যেটা বলেছি সেটাই করো। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। আর তারপর কিচেনে গিয়ে আশিকের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে আসলো। সেটা আশিকের হাতে তুলে দিয়ে পাশে বসে রইলো। তখনই আশিক বলতে লাগলো, কি ব্যাপার, প্রতিদিন যখন আমি অফিস থেকে আসি চা কফি আর শরবত যেটাই বানাও দুজনের জন্য, আজ শুধু আমার জন্য কেন? এমনি আমার খেতে মন চাইছে না তাই। নাও তোমার কফি খেয়ে বিশ্রাম করো, আমার কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে উঠে চলে গেল। আর এদিকে আশিক কফিটা আর খেলো না, পাশেই রেখে দিল। কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে থেকে তারপর বেডরুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসলো। ততক্ষণে প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। এটা দেখে আশিক বলতে লাগলো, কি ব্যাপার প্রিয়াঙ্কা, কি হলো? আমি অফিস থেকে এসেছি, তুমি আজ আমার সঙ্গে এমন কেন করছো? আমার ক্ষুধা লেগেছে, খাবার খেতে হবে, আমাকে খাবার খেতে দাও। তোমার খাবার টেবিলে রেডি করা আছে, যাও গিয়ে খেয়ে নাও। আমার সঙ্গে কথা বলো না, আমাকে ঘুমাতে হবে, কাল সকালে আমাকে অফিসে যেতে হবে। ওরে বাবা রে বাবা, এখনো চাকরিতে জয়েন করলেন আর এখনই এত দেমাগ বেড়ে গেছে? আমি বুঝতে পারছি না, চাকরিটা হয়ে গেলে তোমার কি অবস্থা হবে। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটাই করো। তোমাকে কোনো কাজ করতে বলিনি, শুধু বলেছি খাবারটা টেবিলে দেওয়া আছে, খেয়ে নেওয়ার জন্য। আশিক তখন প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো কথা বলল না, চুপচাপ এখান থেকে খাবার টেবিলে চলে গেল। আর তারপর খাবার খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা নাস্তা বানিয়ে ফ্রেশ হয়ে নিজে নাস্তা করে আশিকের জন্য নাস্তা আর দুপুরের লাঞ্চ বক্স রেডি করে তারপর নিজে অফিসের জন্য তৈরি হতে লাগলো। তখনই আশিকের ঘুম ভেঙে যায়। আর তারপর সে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, এত সকাল সকাল রেডি হচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ, আমি নতুন চাকরি নিয়েছি, সেটা মনে হয় তুমি ভুলে গেছো। আজকে চাকরিতে আমার প্রথম দিন। বাই দ্য ওয়ে, তোমার নাস্তা আর লাঞ্চ বক্স টেবিলে রেডি করা আছে, তোমার কাপড় চোপড় সহ এভরিথিং রেডি করা আছে, তুমি শুধু গুছিয়ে নিয়ে চলে যেও। বলতে বলতে প্রিয়াঙ্কা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর এদিকে আশিক বিছানা থেকে নেমে গতকালকের মতো আজকেও রেডি হয়ে নাস্তা করে তারপর অফিসে চলে গেল। প্রিয়াঙ্কা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে, আজ চাকরিতে তার প্রথম দিন। এখনো জানে না তাকে ঠিক কি কি কাজ করতে হবে, তার কেবিন কোথায় দেওয়া হবে। তাই ওয়েটিং রুমে বসে অপেক্ষা করা। প্রায় আধা ঘন্টা পর আশিক অফিসে চলে আসে।
আর তখনই পিয়নকে দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের কেবিনে ডেকে নিল। প্রিয়াঙ্কা আশিকের কেবিনে ঢুকতেই আশিক প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আজ চাকরিতে তোমার প্রথম দিন, তাই না? জি বস, আমি আজকের চাকরিতে প্রথম দিন এসেছি। বাই দ্য ওয়ে, আপনি আমার কাজ বুঝিয়ে দিন, আমি আমার কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। তোমাকে সর্বক্ষণ আমার আশপাশে রাখতে হবে। আমার কি লাগবে না লাগবে সব কিছুর ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে। এবং আমি যখন তোমাকে যেই কাজে দেব সেটাই তোমাকে করতে হবে। ওকে স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যেমন বলবেন। বাই দ্য ওয়ে, আমি আপনাকে তুমি তুমি করে কেন বলছি? আপনি তো আর এখন আমার ঘরের বিয়ে করা বউ নন। আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমিও আপনাকে এই কথাটাই মনে করিয়ে দিতে চাইছিলাম। এখানে আমি আপনার বিয়ে করা বউ নেই, এখানে আমি আপনার বিয়ে করা বউ নই, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাই আপনি আমাকে আপনি করে সম্বোধন করবেন। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, যে কোনো কাজ করার কথা আমাকে বলার আগে একবার চিন্তা করে নেবেন আমাকে দিয়ে আপনি কোনটা করাতে পারবেন আর কোনটা করানো একদম উচিত নয়। কারণ এটা আপনার বাসা নয়, অফিস। এখানে আমিও আর 5টা সাধারণ কর্মচারীর মতো আপনার একজন কর্মচারী। তখনই আশিক প্রিয়াঙ্কার কথার কোনো উত্তর না দিয়ে পিয়নকে নিজের কেবিনে ডেকে নিলেন আর তারপর পিয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। প্রিয়াঙ্কাকে আপনি তো ইতিমধ্যে জেনে গেছেন। আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনাকে নিয়োগ করেছি। তাই আমার পাশের কেবিনটাতেই ওনার বসার ব্যবস্থা করে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি কোনো চিন্তা করবেন না। আমি 10 মিনিটের মধ্যে সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। ম্যাডাম, আপনি আমার সঙ্গে আসুন। এই বলে পিয়ন চাচা প্রিয়াঙ্কাকে নিয়ে আশিকের রুম থেকে বের হলেন। আর তারপরেই কিছুক্ষণের মধ্যে প্রিয়াঙ্কার কেবিন রেডি করে দিয়ে পিয়ন চাচা প্রিয়াঙ্কাকে তার নিজের কেবিনে দিয়ে গেলেন আর বলতে লাগলেন। ম্যাডাম, এটা আপনার কেবিন, আপনি এখানে বসবেন। স্যারের যখন প্রয়োজন হবে তখন স্যার নিজে আপনাকে ডেকে নিবে। আর হ্যাঁ, আপনার যদি কোনো কোনো কিছুর প্রয়োজন হয়, চা কফি এভরিথিং, আপনি আমাকে জানাতে পারেন। আমি আপনাকে এইসব ব্যাপারে সহযোগিতা করব। আমি এখন আসি, প্রয়োজন হলে ডেকে নেবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনি যদি আমাকে নিজের মেয়ের মতো মনে করে কথাটা আমাকে বলতেন, তাহলে আমার খুব বেশি উপকার হতো। মেয়ের মতো কথাটা শুনে পিয়ন চাচা একটু ইমোশনাল হয়ে গেলেন। কারণ ওনার নিজের কোনো মেয়ে নেই। একটা মেয়ে ছিল, সে ছোটবেলায় মারা গেছে। তারপর 2 ছেলে সন্তানের পিতা হয়েছেন তিনি। কিন্তু বৃদ্ধ বয়সে এসে কোনো ছেলে ওনার খোঁজখবর রাখেন না। এখন নিজের পেটের দায়ে ওনাকে এই বয়সে এসে চাকরি করতে হচ্ছে। তাই পিয়ন চাচা একটু ইমোশনাল হয়ে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতে লাগলেন। মাগো, আপনার মতো একটা মেয়ে যদি সত্যি আমার করে থাকতো তাহলে আমার কপালে আজ খুলে যেত। জানেন, একটা মেয়ের সন্তান নেই বলে আজ আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ বলে মনে হয়। প্রিয়াঙ্কা চাচার এমন কথা শুনে প্রিয়াঙ্কার মনটা একটু খারাপ হয়ে গেল। তাই সে পিয়ন চাচাকে বলতে লাগলো। আরে আপনি এইভাবে কান্না করে দিলেন কেন? আপনার নিজের মেয়ে নেই তো কি হয়েছে? এখন থেকে আপনি আমাকে নিজের মেয়ে মনে করতে পারেন। জানেন, আমারও বাবা বেঁচে নেই। সে ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে। তারপর থেকে আমার মা আমাদের 2 বোনকে অনেক কষ্ট করে লালন পালন করে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছে। বাবার আদর্শ ভালোবাসা কি সেটা আমরা দুজন কখনোই বুঝতে পারিনি। তখন পিয়ন চাচা প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন। তোমার মতো লক্ষ্মী মন্তর একটা মেয়ের যদি আমার থাকতো তাহলে সে যা চাই আমি তাই এনে দিতাম। পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের কাছে হাজির করতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, সেই মেয়েটা আমার নেই। জানো, মেয়েরা বাবাকে অনেক বেশি ভালোবাসে। আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আজ আমার এই বয়সে এসে নিজে উপার্জন করে খেতে হতো না। কথাটা বলতে বলতে পিয়ন চাচা একদম কান্নাই করে দিল। আর তখনই প্রিয়াঙ্কা পিয়ন চাচা দুটো হাত ধরে বলতে লাগলো। প্লিজ আপনি এভাবে কান্না করবেন না। আপনার যত দুঃখ আছে সব আমি দূর করে দেব। আজ থেকে আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। আরে ম্যাডাম, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি আমাদের অফিসের বসের স্ত্রী, নিজের ইচ্ছায় এখানে চাকরি করতে এসেছেন। আর আমি এই অফিসের চাকরি করা সাধারণ একজন পিয়ন, যে বাধ্য হয়ে এখানে চাকরি করতে হচ্ছে। তাই আপনার মতো মেয়েকে নিজের মেয়ে বা সন্তানের মতো মনে করা, এটা আমার জন্য কল্পনার অতীত। দেখুন, কাউকে এভাবে কথাটা বলা একদমই ঠিক নয়। আমি আপনাকে নিজের বাবার মতো মনে করি, তাই কথাগুলো বলছি। তাছাড়া আপনি আমার বাবার বয়সী হবেন, সেই জন্য বলছি আজ থেকে আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে।
আমাকে মেয়ে হিসেবে মেনে নিতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নেই। আপত্তি কেন থাকবে? ঠিক আছে, তুমি আজ থেকে আমাকে বাবা বলেই ডেকো। আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। এই বলে পিয়ন একদম কান্না করে দিল, আর তক্ষুনি প্রিয়াঙ্কাকে নিজের হাতে পিয়নের চোখ দুটো মুছে দিয়ে নিজের পাশের চেয়ারে বসালো। আর তারপরেই বলতে লাগলো, এখন তো আপনি আমার বাবা, তাই আমি আপনাকে যদি কোনো প্রশ্ন করি তাহলে আপনি সেটার উত্তর দিতে বাধ্য। হ্যাঁ মা, বলো। তুমি আমার কাছে কি জানতে চাও? তুমি আমার কাছে যা জানতে চাইবে আমি সেটা সত্য জানি, সেটাই তোমাকে বলে দিব। কোনো দ্বিধা নাই। আপনাদের বস মানে আমার হাজব্যান্ড অফিসে কয়টা মেয়ের সঙ্গে লুতুর পুতুর সম্পর্ক আছে সেটা আগে বলুন। সেরকম কোনো সম্পর্ক তো নেই। বস সব মেয়েদের সঙ্গে হেসে কথা বলেন, সবার সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন। আর যদি থেকেও থাকে তাহলে সেটা আমার অজান্তেই, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। তবে যদি কখনো এমন কিছু দেখতে পান তাহলে অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। তারপর দেখুন আমি আপনাদের বসের ঠিক কী ব্যবস্থা করি। এই বলে প্রিয়াঙ্কা পিয়নকে তার কেবিন থেকে চলে যেতে বলল। আর সে নিজে ওখানে বসে রইল, কারণ এখনো তাকে কোনো কাজ দেওয়া হয়নি। সারাদিন কেটে গেল কিন্তু প্রিয়াঙ্কাকে কোনো কাজ দেওয়া হলো না। সে সারাদিন নিজের কেবিনে বসে রইল। বিকেল প্রায় 4টা তখন প্রিয়াঙ্কা নিজের কেবিন থেকে বের হয়ে আশিকের কেবিনে গেল। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা প্রথমে দরজায় নক করে। আর তারপর আশিক যখন ভেতর থেকে সাড়া দিল তখন সে ভেতরে প্রবেশ করলো। আশিক তখন কোনো একটা কাজ করছিল, আর তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, কি ব্যাপার স্যার? আমি সারাদিন কেবিনে বসে আছি কিন্তু আমাকে কোনো কাজ দেওয়া হচ্ছে না কেন? আপনাকে এখনও আমার কোনো কাজে প্রয়োজন হয়নি, তাই আপনাকে ডাকা হয়নি। আপনি নিজেকে অপেক্ষা করুন, যখন কোনো কাজের প্রয়োজন হবে আমি নিজেই আপনাকে ডেকে নিব। বস, আমার এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি কিছু করতে চাই। সারাদিন বাসায় একা একা বসে থাকি, সেই জন্য ভালো লাগে না, বোরিং বোরিং লাগে। এই জন্যই তো চাকরি নিয়েছি। তখনই আশিক ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আরে মিসেস প্রিয়াঙ্কা, আপনি এত কথা বলছেন কেন? আপনি জানেন না আমি এত কথা বললে একদম পছন্দ করি না। আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি সেটাই করুন। আপনি নিজেকে অপেক্ষা করুন, যখন সময় হবে তখন আমি নিজেই আপনাকে ডেকে নেব আর কাজে দেব। এখন যতক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে আপনাকে কোনো কিছু না বলছি ততক্ষণ পর্যন্ত আপনি চুপচাপ নিজের কেবিনে গিয়েই বসে থাকুন। আশিকের এমন ঘাটতেরামি কথা শুনে প্রিয়াঙ্কার মেজাজ খারাপ হয়ে গেলেও প্রিয়াঙ্কা কোনো কথা বলল না, কারণ এখানে আশিক তার বস। আশিকের সঙ্গে কোনো কথা বলে তর্কে যাওয়া যাবে না। প্রিয়াঙ্কা চুপচাপ নিজের কেবিনে গিয়ে বসে রইল। সেদিন অফিস ছুটি হলো সন্ধ্যা 7টায়, কিন্তু সারাদিন প্রিয়াঙ্কাকে কোনো কাজ করতে দেওয়া হলো না। পরের দিনও একইভাবে সারাদিন কাটলো। তৃতীয় দিন প্রিয়াঙ্কা অফিসের সেই সোজা আশিকের কেবিনে চলে গেল। আশিক প্রিয়াঙ্কাকে সাত সকালবেলা নিজের কেবিনে দেখে একটু অবাক হয়েই বলতে লাগলো, কী ব্যাপার মিসেস প্রিয়াঙ্কা, আপনার বুঝি বাসায় ভালো লাগে না? অফিসে এসে কখন বসের সঙ্গে একটু লুতুর কুতুর করবেন সেই চিন্তা মাথায় ঘুরঘুর করে। মিস্টার আশিক, আই এম সো সরি বস। আপনি এইসব কি বলছেন? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, কথাটা ভুলে যাবেন না। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। অফিসে এমন হ্যান্ডসাম বস রেখে বাসায় থাকা যায় নাকি? তাই তো আপনি সকালবেলা একটু তাড়াতাড়ি করেই বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসেন, তাই না মিসেস প্রিয়াঙ্কা? না, একদমই তা নয়। আপনি একদম ভুল কথা বলছেন। সেরকম কোনো ব্যাপার নয়। আমি অফিসে ঠিক সময়ে এই অফিসে আছি। আপনার অফিসের টাইম 9টা। আমি 9টা বাজার ঠিক 5 মিনিট আগে অফিসে এসে পৌঁছাই, কারণ আমি অফিসের একজন কর্মচারী। অফিস টাইম শুরু হওয়ার আগেই আমার অফিসে পৌঁছানো উচিত। আর আপনি 9টা 10-15 মিনিটে অফিসে এসে পৌঁছান, কারণ আপনি অফিসের বস। আপনি একটু দেরি করে অফিসে আসলেও কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আপনি সকাল সকাল আমার কেবিনে কেন এসেছেন সেটাই বলুন। আমি তো আপনাকে এখনো আমার কেবিনে ডাকিনি। স্যার, আমি আপনার এইসব হেয়ালিপনা আর মেনে নিতে পারছি না। আমি আপনার অফিসে চাকরি নিয়েছি আজ 3 দিন হলো, কিন্তু এখনো পর্যন্ত আমাকে কোনো কাজ দেওয়া হচ্ছে না। সারাদিন নিজের কেবিনে বসে বসে কাটাচ্ছি। মিসেস প্রিয়াঙ্কা, কোম্পানি যদি আপনাকে বসিয়ে বসিয়ে বেতন দিতে পারে তাহলে আপনার সমস্যা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আমার অন্যান্য স্টাফরা তো সবসময় এমনটাই চায়, তাহলে আপনার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন? বস দেখুন,
কে কি করে না করে সেসব ব্যাপারে আমার বিন্দুমাত্র জানার আগ্রহ নেই, কিন্তু আমি অফিসে চাকরি করতে এসেছি, তাই আমার কাছে চাকরি করাটাই ইম্পর্ট্যান্ট। এখন আপনি আমাকে এটা বলুন যে আপনি আমাকে কোনো কাজ দিবেন নাকি আমি চাকরি ছেড়ে অন্য কোথাও গিয়ে চাকরি নেব, আর সেই অফিসের বসের সঙ্গে ঠিক আপনি যেমনটা মিন করেন লুতুর পুতুর সম্পর্ক এমন কিছু একটা গড়ে তুলবো। আর এদিকে আপনিও আপনার পছন্দ মতো একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারবেন। তাকে প্রয়োজন হলে বসিয়ে বসিয়ে বেতন দিবেন, প্রয়োজন হলে কাজ করাবেন। মিসেস প্রিয়াঙ্কা, আপনার কি একবারও মনে হচ্ছে না আপনি একটু বেশি কথা বলে ফেলছেন, যেটা আপনার বলার এবং উচিত হচ্ছে না? না, আমার একটুও সেরকমটা মনে হচ্ছে না, কারণ আমি ভুল কিছু বলছি না, যা বলছি একদম সত্য কথাই বলছি। আর আমি একদম মুখের উপর সত্য কথা বলতেই পছন্দ করি, সেটা আপনার চাইতে ভালো কেউ জানে না। যান, এখন আপনি আপনার কেবিনে গিয়ে বসুন। আমি কিছুক্ষণের মধ্যেই আমি কিছু ফাইল বলে আপনার কাজ করার প্রয়োজন আছে আপনার কাছে পাঠিয়ে দেব। ওকে, ঠিক আছে, আপনি একটু দ্রুত পাঠানোর ব্যবস্থা করবেন। আমি বসে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি, এবার একটু কিছু করে নিজেকে একটু সচল করতে চাই। এই বলে প্রিয়াঙ্কা আশিকের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে আশিক তার অফিসের পিয়নকে দিয়ে এক গাদা ফাইল প্রিয়াঙ্কার টেবিলে পাঠিয়ে দিল। এতগুলো ফাইল একসঙ্গে দেখে প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রিয়াঙ্কা তখনই পিয়নকে বলতে লাগলো, কি ব্যাপার, এতগুলো ফাইল আমার এখানে কেন? স্যার বললেন এগুলো তোমার কেবিনে দিয়ে যেতে। এগুলো চেক করে তারপর আজ বিকালের মধ্যে স্যারকে আপডেট জানাতে বলছে। আরে এই হারামজাদা, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতগুলো ফাইল, এগুলো চেক করতে তো মিনিমাম 3 দিন সময় লাগবে, আর সেখানে তিনি আমাকে আজ বিকেলের মধ্যেই রিপোর্ট জানাতে বলেছে। আমি তো অত কথা জানি না, আমাকে শুধু বলেছে এগুলো এই কেবিনে পৌঁছে দিতে আর তোমাকে বলতে তুমি জানো আজকের মধ্যেই স্যারকে এই ফাইলের আপডেট জানাও। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। এই বলে প্রিয়াঙ্কা ফাইলগুলো চেক করতে লাগলো। ফাইলে অসংখ্য ভুল ছিল, যেগুলো ঠিক করতে করতে প্রিয়াঙ্কার রাত 11টার মতো বেজে যায়। কিন্তু প্রিয়াঙ্কার সেদিকে কোনো খেয়ালই ছিল না, কারণ প্রথম দিন অফিসে কাজ পেয়েছে সে, তাই তার কাজে সবার আগে কাজ। দুপুরের খাবার খেতেও তার একদমই মনে ছিল না। কাজ যখন শেষ হলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। প্রিয়াঙ্কা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়, আর তখনই দেখতে পাই সামনে আশিক দাঁড়িয়ে আছে। আশিক তখন প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মিসেস প্রিয়াঙ্কা, রাত 11টা বাজে, অফিস টাইম শেষ হয়ে গেছে, সেই সন্ধ্যা 7টায়। না মানে আসলে স্যার, পূর্বের চাকরির কোনো অভিজ্ঞতা নেই, তাই এগুলো করতে তো বেশি সময় লাগছিল। প্রিয়াঙ্কা, আপনার তো মনে হয় এখন বাড়িতে গিয়ে রান্না বান্না সহ আরও অনেক কাজ করতে হবে। তাহলে এখন আপনি বাড়িতে যাবেন কি করে আর রান্না করবেন কি করে? এখান থেকে আপনার বাসার দূরত্ব প্রায় 40 মিনিটের মতো। এখন তো বাইরে গিয়ে আপনি গাড়িও পাবেন না। তা বসের সঙ্গে একটু লিফট নেওয়ার ইচ্ছা আছে নাকি? না স্যার, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি বাইরে গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নিব। অফিসের বসের সঙ্গে লুতুর পুতুর সম্পর্ক করার কোনো ইচ্ছে নেই। আই হোপ ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। এই বলে প্রিয়াঙ্কা অফিস থেকে বের হয়ে আসে। অফিসের গেটের সামনে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু অটোরিকশা কিংবা উবার কোনোটাই পাচ্ছে না। ওদিকে প্রিয়াঙ্কা যখন আশিককে কোনো পাত্তা দিচ্ছিল না, তখন আশিক অফিসের সামনে থেকে গাড়ি নিয়ে একটু দূরে সরে যায় আর দেখতে থাকে প্রিয়াঙ্কা কি করতে থাকে। এদিকে সময় গড়াতে লাগলো, যেদিক দিয়ে বাসায় যাবে ওইদিকের রাস্তাটাও একটু নির্জন, তাই প্রিয়াঙ্কা একা যেতে ভয় পাচ্ছিল। অফিসের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিল। এদিকে রাত 12টা বেজে গেছে। অফিসের নাইট গার্ড এসে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করতে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু প্রিয়াঙ্কা ওনার সঙ্গে কোনো কথাই বলল না। সে তার মতো করে পায়চারি করতেই থাকে। তখনই আবারও আশিক সেখানে ফিরে আসে আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার মিসেস প্রিয়াঙ্কা, অফিস টাইম তো শেষ হয়ে গেছে, এবার নিশ্চয়ই আমাকে স্বামী হিসেবে মানা যায় আর আমার গাড়িতে করে বাসা পর্যন্ত যাওয়া যায়। তুমি আমার থেকে মজা নিচ্ছ, তাই না? আচ্ছা ঠিক আছে, মজা নাও, তবে একটা কথা মনে রেখো, এমন একটা সময় আসবে যখন তুমি তোমার ভুল বুঝতে পারবে আর আমাকে যথেষ্ট রেসপেক্ট করবে। তুমি ভুল ভাবছো মাই ডিয়ার বউ, আমি তোমার থেকে কোনো মজা নিচ্ছি না। আমি কিন্তু তখনই বলেছিলাম আমার গাড়িতে করে বাসায় যাওয়ার জন্য, কিন্তু তুমি নিজেই আমার সঙ্গে এরকম করেছো। বাই দ্য ওয়ে, চলো, এখন অনেক রাত হয়ে গেছে। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। আর তারপরে আশিক গাড়ি স্টার্ট করে।
যখন বাসে এসে পৌঁছালো তখন রাত প্রায় 12:30। প্রিয়াঙ্কা বাসে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তারপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে যাচ্ছিল কিছু একটা রান্না করার জন্য। তখনই আশিক পিছন থেকে বলতে লাগলো। টেবিলে খাবার রাখা আছে, যাও খেয়ে নাও। তখনই প্রিয়াঙ্কা টেবিলের দিকে তাকিয়ে দেখলো টেবিলের উপর একটা বিরিয়ানির প্যাকেট রাখা। এদিকে তার পেটে প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই সে আর সাত পাঁচ চিন্তা না করে বিরিয়ানিটা একটা প্লেটে ঢেলে নিয়ে সেটা খেয়ে নিল। আর তারপরে আশিকের সঙ্গে কোনো কথা না বলে সোজা বেডরুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে আশিক খেয়েছে কি খায়নি কি করবে কোনো কিছু জিজ্ঞাসা না করেই চলে গেল। আশিক তখন আর প্রিয়াঙ্কাকে কোনো কিছু বলল না। সে চুপচাপ তার খাবারটা খেয়ে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যথা নিয়মে প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে, আর তখনই আশিকেরও ঘুম ভেঙে যায়। তখনই আশিক প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে। এই যে মাই ডিয়ার বৌজান, আপনি অফিস করবেন নাকি সংসার? কারণ আপনাকে দেখে আমি স্পষ্টই বুঝতে পারছি আপনি দুইটা একসঙ্গে কন্টিনিউ করতে পারবেন না। আপনার যে কোনো একটা বেছে নিতে হবে। এখন আপনার সিদ্ধান্ত, কোনটা বেছে নেবেন। আমি কি তোমাকে একবারও বলেছি আমার দুইটা একসঙ্গে চালাতে সমস্যা হচ্ছে? কাল অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছো, আর আমিও সেটা খেয়ে নিয়েছি। আমি তো অফিস থেকে এসে খাবার রান্না করার জন্য কিচেনের দিকেই যাচ্ছিলাম। তখন যদি তুমি আমাকে এটা না বলতে যে তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছো, তাহলে কি আমি নিজেই রান্না করে নিতাম? শোনো মাই ডিয়ার বউ, অফিসে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলেও বাড়িতে তুমি আমার লক্ষ্মী মন্তর একটা বউ। তুমি সারা দিন অফিস করে এসে বাসায় এত রাতে রান্না বান্না করবে, সেটা তো আমার দেখতে ভালো লাগবে না। তাছাড়া রাত তখন 12টার বেশি বাজে। তোমার রান্না করতে করতে 1:30-2টার কাছাকাছি হয়ে যাবে। তাহলে আমি খাবো কখন আর ঘুমাবো কখন? পরের দিন সকালে যত নিয়মে তোমাকে অফিসে যেতে হবে, আর আমাকেও, তাহলে আমি এখানে ভুল কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। এখানে তুমি তোমার নিজের ইচ্ছায় বাসায় খাবার নিয়ে এসেছো। আমি কিন্তু তোমাকে একবারও বলিনি খাবার নিয়ে আসার জন্য, তাই তুমি এই ব্যাপারে আমাকে কোনো কথা বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, আই অ্যাম সো সরি। এটা বলা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর কখনো এসব কথা বলবো না। তোমার যা ইচ্ছে হয়, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে কখনো হস্তক্ষেপ করব না। তবে আমি তোমাকে আরও মনে করিয়ে দিচ্ছি, আমি যেন যথাসময়ে আমার ঘরের কাজগুলো তৈরি পাই। তা না হলে কিন্তু আমি রেগে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন থেকে তুমি সবকিছু সময় মতো তৈরি পাবে। আর অফিসের কাজ করতে করতে এক সময় সবকিছু অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আর এত লেট হবে না। এই বলে প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে এসে দুজনের জন্য নাস্তা বানাতে আর দুপুরের খাবার তৈরি করতে কিচেনে চলে যায়। যথাসময়ে সে নাস্তা তৈরি করে এবং আশিকের লাঞ্চ বক্স রেডি করে নিয়ে নিজে নাস্তা করে নেয়। ওই মুহূর্তে আশিক ডাইনিং টেবিলে আসে। প্রিয়াঙ্কার নাস্তা করা প্রায় শেষ হয়ে গেছে। তখন এটা দেখে আশিক বলতে লাগলো। কি ব্যাপার বউ, আমি কিছুই বুঝতে পারছি না। যেখানে প্রতিদিন সকালবেলা তুমি আমাকে ঘুম থেকে ডেকে তুলে আগে আমাকে নাস্তা করিয়ে দিতে, তারপর নিজে নাস্তা করতে রাতের বেলা, রাতের খাবার না খেয়ে আমি কতক্ষণে অফিস থেকে আসবো সেটার জন্য অপেক্ষা করতে। আর আজ কদিন ধরে তুমি আমার আগেই সব কিছু করে নিচ্ছ। কেন এরকম করছো? কেন তোমার আর আমার সম্পর্কের মাঝখানে ফাটল ধরাচ্ছ? কেন দুইজনের মধ্যে দূরত্ব তৈরি করছো? আমি তো সেটার কিছুই বুঝতে পারছি না। তোমাকে কোনো কিছু বুঝতে হবে না, কোনো কিছু বোঝার কোনো প্রয়োজনও তোমার নেই। তোমার নাস্তা রেডি করা আছে, খেয়ে নাও। আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা নাস্তা শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল। আশিকের আর সেদিন নাস্তা করতে মন চাইল না। সে লাঞ্চ বক্সটা হাতে নিয়ে প্রিয়াঙ্কার পিছন পিছন বাসা থেকে বের হয়ে গেল। প্রিয়াঙ্কা অফিসে আসার সাথে সাথে আশিককে অফিসে ঢুকতে দেখে প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? নাস্তা করনি বুঝি? তখনই আশিক একটু হার্ড হয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে। মিসেস প্রিয়াঙ্কা, এটা অফিস, এখানে আমি আপনার বস। আমি নাস্তা করেছি কি করিনি সেটা জানার আপনার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এখানে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সো আমাকে সম্মান দিয়ে
কথা বলুন। আই এম সো সরি জান, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এবার আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। মেসেজে প্রিয়াঙ্কা এই আপনাকে শেষবারের মতো আমি ক্ষমা করে দিলাম। তাতে নেক্সট টাইম যদি কখনো এমন ভুল করেন তাহলে কিন্তু আমি কোনোভাবেই আপনাকে ক্ষমা করব না। আর এটাই আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি। এই বলে আশিক নিজের কেবিনে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা তার কেবিনে এসে বসতেই গতকালকের মতো আজ আবারও পিয়নকে সে অনেকগুলো ফাইল প্রিয়াঙ্কার টেবিলের উপর রেখে গেল আর বলে গেল এগুলো কালকের মতো চেক করে তারপর বসকে আপডেট জানাতে। প্রিয়াঙ্কার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ ফাইল কালকের চেয়েও আজকে আরো বেশি দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা কিভাবে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে এতগুলো ফাইল চেক করবে? তখনই প্রিয়াঙ্কা একটু রেগে গিয়ে আশিকের কেবিনে গেল, আর তারপরেই দেখতে পায় আশিক নেহার সঙ্গে এভাবে হাত ধরাধরি করে বসে গল্প করছিল। তারপর যেটা হয়েছে সেটা তো আপনারা গল্পের শুরুতেই দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন গল্পের বর্তমান সময়ে ফিরে আসি। আশিকের অফিসের ম্যানেজার নেহা, তার সঙ্গে একটু ঢলাঢলি করে কথা বলতে চাইলেও আশিক কিন্তু এক নারীতে আসক্ত। তাই সে নেহাকে কোনো পাত্তা না দিয়ে নদীর কেবিনে চলে যায়। নদী তখন নিজের কেবিনে বসে কান্না করছিল। আশিক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আরে রাগ করলে কিন্তু আমার রাঙা বউটাকে আরো বেশি সুন্দর লাগে। তখনই প্রিয়াঙ্কা আশিকের বাঁধন থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, আরে বস, এসব আপনি কি করছেন? আপনারও তো দেখি অন্য সব অফিসের বসদের মতো চরিত্রে একটু সমস্যা আছে। তা না হলে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কেউ এইভাবে পেছন থেকে জড়িয়ে ধরে? হো মা, আমার বউটার বুঝি এত অভিমান? দেখো, তুমি যা দেখেছ সেটা সম্পূর্ণই ভুল। আমি তোমাকে রাগানোর জন্যই এমনটা করেছি। আমার ম্যানেজার মিস নেহার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হয়েছে হয়েছে, তোমাদের সম্পর্ক তোমরা কন্টিনিউ করো। আমি অফিস থেকে চাকরি ছেড়ে চলে যাব, যাতে আমাকে এইসব কিছু আর সহ্য করতে না হয়। এখানে চাকরি নিয়েছিলাম, ভেবেছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসঙ্গে থাকলে নিজেদের চরিত্র রক্ষা হবে, আবার সেই সঙ্গে আমার চাকরি করার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। কিন্তু এখানে এসে দেখতে পেলাম আমি তো তোমার পথের কাঁটা হয়ে গেছি। এই বলে প্রিয়াঙ্কা আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করলো। এদিকে প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে আশিক পড়ে গেল মহাবিপদে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রিয়াঙ্কার কান্না যেন ক্রমশ বেড়েই চলেছে। আশিক তখন প্রিয়াঙ্কার চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে নেয়, আর তারপর প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসে প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে থাকে, আই এম সো সরি বউ, আমার ভুল হয়ে গেছে। আর কখনো আমি এমন করব না। আমি ভেবেছিলাম নেহার হাত ধরে আমি এই গল্প করছি, এটা থেকে তোমার রিয়াকশন অন্য রকম হবে। তুমি নেহাকে মারধর করবে কিংবা আমার সঙ্গে জোর গলায় চিল্লাচিল্লি করবে, কিন্তু তুমি সেরকম কোনোটাই করলে না। তুমি একজন আদর্শ স্ত্রীর পরিচয় দিলে। আমি বললাম তো, আমার সঙ্গে এসব ফাজলামো করার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে চলে যান। আপনি অফিসের বস, আর আমি এখনো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তবে কাল থেকে আর থাকবো না অফিসে। আপনার যা ইচ্ছা করার আপনি তাই করতে পারবেন। এখন আপনি আমাকে আমার কাজ দিন। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে সরে যেতে চাইলে আশিক উঠে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল, আর প্রিয়াঙ্কার কানের কাছে চুলগুলো সরিয়ে তার কানের সঙ্গে নিজের ঠোঁট দুটো লাগিয়ে বলতে লাগলো, প্লিজ লক্ষ্মী বউ আমার, এমন করে না। আমি বলছি তো, আমি যা করেছি তোমার সঙ্গে ফাইজলামো করেই করেছি, কিছুই না। তুমি আমার কথা বিশ্বাস করো। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি অফিসের প্রত্যেকটা স্টাফকে জিজ্ঞাসা করতে পারো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও। তোমাকে আমার বোঝা হয়ে গেছে। আর একটা কথা, আমি তোমার সঙ্গে থাকবোই না। ফ্যামিলির পছন্দে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম কোনো লয়াল ছেলেকে পাবো। ভার্সিটি লাইফে কখনো প্রেম টেমও সব করিনি, কিন্তু এখন দেখতে পেলাম আমার ফ্যামিলি যাকে পছন্দ করে আমার করে দিল, সে আসলে একটা চরিত্রহীন। তখনই আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিল, আর তারপরেই বলতে লাগলো, তুমি যা করেছো সব কিছু আমি মেনে নিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবে। আমার চরিত্র অতটাও খারাপ নয় যতটা তুমি ভাবছো। তুমি আমার গায়ে হাত তুললে এই সামান্য একটা কথার জন্য? এই কথাটা তোমার কাছে সামান্য মনে হচ্ছে, তাই না? তুমি কি বলেছো তুমি নিজেও কি আদৌ সেটা জানো? দেখো, আমি চরিত্রহীন পুরুষ নই। আমি এক নারীতে আসক্ত। আমি তোমায় সত্যিই ভালোবাসি। অন্য কোনো নারীর প্রতি আমার কোনো
আকর্ষণ নেই। আমার যদি অন্য কোনো নারীর প্রতি আকর্ষণ থাকতো তাহলে আমি দিনে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারতাম। হ্যাঁ, সেটাই করা। তোমাকে ধরে রেখেছে কে? আমি তো তোমাকে একবারও নিষেধ করিনি প্রেম টেম ওসব করতে। তাহলে তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তোমাকে আমি এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না। আর বলতে হবেও না। এই যে আমি কান ধরে বলছি, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আর কখনো তোমার সঙ্গে এসব ব্যাপার নিয়ে ফাইজলামও করব না। ছেড়ে দাও আমাকে। আমি এক্ষুনি অফিস থেকে বের হয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো আজকে সারাদিন আমি তোমাকে সময় দেব। তোমাকে নিয়ে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। তুমি যেখানে যেতে চাও সেখানেই তোমাকে নিয়ে যাব। এখন তুমি বলো, তুমি কোথায় যেতে চাও? আমি বললাম তো আমি কোথাও যাব না। কোথাও যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমার সঙ্গে অন্তত কোথাও যেতে চাই না। আশিক প্রিয়াঙ্কার কোনো কথাই শুনল না। তখনই রুমের দরজায় কেউ একজন নক করলো। আশিক তখন প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে রাখা অবস্থাতেই বলতে লাগলো, হ্যাঁ, আসুন, ভিতরে আসুন। স্যার, নিন, আপনার নামে একটা পার্সেল এসেছে। আমি রিসিভ করে নিয়ে এসেছি। আমি আপনার কেবিনে গিয়েছিলাম, কিন্তু ওখানে আপনাকে পাইনি। তাই আমি ভাবলাম আপনি হয়তো ম্যাডামের কেবিনে আছেন, সেজন্য এখানে চলে আসা। এই বলে নেহা কেবিনের ভিতর প্রবেশ করে দেখতে পায় আশিক প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তখনই নেহা মাথাটা নিচু করে নেয়, আর এটা দেখিয়ে আশিক নেহাকে বলতে থাকে, এখানে মাথা নিচু করে রাখার কোনো ব্যাপার নেই। আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরিনি, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি। বাই দ্য ওয়ে, পার্সেলটা টেবিলের উপর রাখুন আর আপনি চলে যান। এটা বলতেই নেহা কোনো কথা না বলে চুপচাপ পার্সেলটা টেবিলের উপর রেখে সেখান থেকে চলে গেল। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে রাখা অবস্থাতেই পার্সেলটা আনবক্স করলো, আর সেখান থেকে একটা শাড়ি বের করে প্রিয়াঙ্কার গায়ে জড়িয়ে দিয়ে বলল, ওয়াও, আমার বউটাকে কত সুন্দর লাগছে। এসব কি শুরু করেছো? এগুলো কোথা থেকে এনেছো? অনলাইন থেকে অর্ডার করেছি। অনলাইনে ঘোরাঘুরি করছিলাম, তখনই এই শাড়ির অর্ডার দেখতে পেলাম। আমার পছন্দ হলো, আমার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম আমার লাল টুকটুকে বউটার জন্য। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম। শাড়ি না পেলে কিন্তু শাড়ি পরার জন্য তো পেটিকোট আর ব্লাউজের প্রয়োজন হবে। সেগুলো কোথায় পাবে? সেগুলো আমি অর্ডার করে নিয়ে এসেছি। এত কিছু তোমাকে চিন্তা করতে হবে না। এত সব কিছু যদি তোমাকে চিন্তা করতে হয় তাহলে আমি তোমার জামাই হয়েছি কেন? দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি, তারপর আমি নিজে তোমাকে এই শাড়িটা পরিয়ে দেব। আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ছেলে মানুষ, তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে কিভাবে? নাকি গার্লফ্রেন্ডকে শাড়ি পরিয়ে দেওয়ার এক্সপিরিয়েন্স আছে? আরে কী সব উল্টাপাল্টা কথা বলছো? আমার গার্লফ্রেন্ড কোথা থেকে আসবে? আমার কোনো গার্লফ্রেন্ড কোনো কালেই ছিল না। তুমি আমার জীবনে একমাত্র বউ আর গার্লফ্রেন্ড। আমি অনলাইনে ভিডিও দেখে শাড়ি পরানো শিখেছি, তাই আজ তোমাকে আমি নিজের হাতে শাড়ি পরিয়ে দেব। দেখি কতটা শিখতে পেরেছি। এই বলে আশিক প্রিয়াঙ্কার কেবিনের দরজাটা ভিতর দিক থেকে লক করে দিল, আর তারপর নিজেই প্রিয়াঙ্কাকে শাড়িটা পরিয়ে দিল। শাড়ি পরানো শেষ হলে আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, বউ দেখো তো আমি শাড়িটা পরিয়েছি, তোমার পছন্দ হয় কি না? প্রিয়াঙ্কা এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল। সে আশিককে বলেছিল আশিক কিভাবে শাড়ি পরায় সেটা পরানো শেষ হলো, তারপর চোখ খুলে দেখবে। আর তখনই প্রিয়াঙ্কা একদম অবাক হয়ে যায়। মেয়েদের যদি অনেক সুন্দর করে শাড়ি পরিয়েছে আশিক। এটা দেখেই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, আরে তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো, এটা তো আমার জানাই ছিল না। তবে আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আগে থেকেই কাউকে শাড়ি পরানোর এক্সপিরিয়েন্স আছে। তা না হলে কেউ এত সুন্দর শাড়ি পরাতে পারে, তাও আবার ছেলে মানুষ হয়ে। দেখো, তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। আমি এক নারীতে আসক্ত। বললাম তো, অনলাইনে দেখে দেখে শাড়ি পরানো শিখেছি। যাও, এখন মেকআপটা নিজ দায়িত্বে ঠিক করে নাও। মেকআপ করানো শিখতে পারিনি, অন্য সময় শিখে নেব। আর তারপর তখন আমি নিজেই তোমাকে সম্পূর্ণরূপে রেডি করব। আজকের জন্য তুমি নিজেই একটু তৈরি হয়ে নাও।
এই বলে আশিক তখন পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল। আর এদিকে প্রিয়াঙ্কা তখন নিজের মেকআপটা একটু ঠিক করে নিল। আর তারপরেই দুজন হাত ধরাধরি করে অফিস থেকে বের হয়ে গেল। এটা নেহা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর জ্বলছিল। আসলে নেহা মনে মনে আশিককে পছন্দ করে, কিন্তু আশিক তার অফিসের বস, তাই মুখ ফুটে কোনো কিছুই বলতে পারে না। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে আর খাওয়া দাওয়া করলো। রাত 11টার দিকে তারা বাসায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করলো। আশিক গাড়ি চালাচ্ছে, প্রিয়াঙ্কা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই গাড়ি থেমে যাওয়ায় প্রিয়াঙ্কা ঘুমটা ভেঙে গেল। প্রিয়াঙ্কা চোখ মেলে তাকিয়ে দেখে সে তার বাবার বাসার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আগে গাড়ি থেকে নামো, ভিতরে গেলেই বুঝতে পারবি। আমি এখানে তোমাকে কোনো কিছুই বলতে চাই না। তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। এটা বলাতে প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নামলো। প্রিয়াঙ্কা যেই না গাড়ি থেকে নামলো, অমনি আশিক প্রিয়াঙ্কার চোখ দুটো বেঁধে ফেললো। তখনই প্রিয়াঙ্কা আরো অনেক বেশি অবাক হয়ে আশিককে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এইভাবে আমার চোখ বেঁধে ফেলেছো কেন? আমাকে কোনো বিপদে ফেলতে চাও না তো আবার? আরে আমার বউ, তুমি আমাকে এতটা অবিশ্বাস করো? আমি তোমাকে কোনো কোন বিপদে ফেলবো? সেরকম জামাই আমি নই। আমার উপর তুমি এইটুকু ভরসা তো করতেই পারো। এখন কথা না বাড়িয়ে চলো ভিতরে। প্রিয়াঙ্কা যখন আর কোনো কথা বলল না, আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। কলিং বেল বাজাতেই প্রিয়াঙ্কার আম্মু এসে দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে আশিক প্রিয়াঙ্কার চোখ দুটো খুলে দেয়। আর তখনই ভিতর থেকে সবাই একসঙ্গে বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। বলেই সবাই একসঙ্গে হাততালি দিতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা তো এমন কাণ্ড দেখে পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেল। সে চিন্তাও করেনি এবং কল্পনাও করেনি সবাই মিলে তাকে এভাবে সারপ্রাইজ করবে। আজ তার জন্মদিন ছিল, এটা তো সে একদম ভুলে গিয়েছিল। তার মনেই ছিল না। তাহলে আশিক কিভাবে এত কিছু মনে রাখলো আর তার জন্য কত কিছুর আয়োজন করলো, এটাই প্রিয়াঙ্কা ভাবছিল। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি হলো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো ভিতরে। হ্যাঁ চলো। এই বলে প্রিয়াঙ্কা আর আশিক দুজনেই বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর তারপর কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান শুরু করলো। সবাই মিলে অনেক আনন্দ করলো, রাতের খাওয়া দাওয়া শেষ করলো। তারপরেই আশিক আর প্রিয়াঙ্কা দুজনে প্রিয়াঙ্কার রুমের ভিতরে চলে আসলো। প্রিয়াঙ্কা ওয়াশরুমে গিয়েছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য। আশিক বিছানার উপর বসে আছে। বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা রুমে ফিরে আসে। রুমে আসতে আশিক একটা গহনার বক্স প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলল, দিস ইজ ইয়োর বার্থডে গিফট। গহনার বক্স খুলে প্রিয়াঙ্কা তো একদম অবাক। এটা তো প্রায় কোটি টাকার নেকলেস। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনতে পেয়েছেন। আশিক তার বউয়ের তার সাথে পালন করা প্রথম বার্থডে উপলক্ষে কোটি টাকার ডায়মন্ড নেকলেস গিফট করেছে। প্রিয়াঙ্কা এটা হাতে নিয়ে বলতে লাগলো, এটার দাম তো অনেক, প্রায় কোটি টাকার উপরে। তুমি কি এটা আমার জন্য এনেছো নাকি মজা করছো? আচ্ছা, তোমার কেন এরকম মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র লক্ষ্মী মন্তর চাঁদের মতো সুন্দর একটা বউ। তোমাকে যদি আমি কোটি টাকার গিফট করতে না পারি, তাহলে তুমি আমার বউ হলে কেন? তুমি তো আমার আর 5টা সাধারণ আত্মীয়ের সমানই থাকতে পারতে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত দামি গিফট আমার জন্য? তোমার দাম আমার কাছে এর চাইতে আরও অনেক বেশি। তবে বেশ কিছুদিন ধরে অফিসের কাজে একটু ব্যস্ত আছি, সেজন্য নিচে গিয়ে আনতে পারিনি। অনলাইনে অর্ডার করেছি, ডিরেক্ট মালয়েশিয়া থেকে চলে এসেছে। সত্যি বলছো? তার মানে কি তোমার এটা মনে হচ্ছে যে আমি তোমাকে মিথ্যা কথা বলছি আর তোমাকে কম দামে গিফট করে আমি কোটি টাকার নাম বানাচ্ছি? আরে তুমি এইভাবে কেন বলছো? আমি তোমাকে এমন কথা কখনোই বলতে পারি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। জানো, এটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল গিফট। আমাকে জীবনে কখনো কেউ এত দামি কিছু উপহার দেয়নি। এই তুমিই প্রথম যে আমাকে এত দামি কিছু উপহার দিয়েছো। ও আচ্ছা, এখন এই ডায়মন্ড নেকলেস তোমার কাছে এত দামি হয়ে গেল? আর আমি যে সম্পূর্ণ আমার আমিটাকেই
তোমাকে গিফট করেছি সেটা কিছুই না। এটা বলতেই প্রিয়াঙ্কা নেকলেসটা একটু সাইডে রেখে দিয়ে আশিকের গলায় হাত রেখে বলতে লাগলো। তোমার দাম আমার এই ডায়মন্ড নেকলেসের চাইতে কোটি কোটি গুণ বেশি, কারণ তুমি আমার কাছে এতটাই দামি। তুমি আমার স্বামী, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। তোমাকে আমি কখনো কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করতে চাই না, কারণ ভালোবাসার সাথে কখনো কোনো কিছুরই কম্পেয়ার হয় না। তোমার কাছে পৃথিবীর অন্য কিছুই তুচ্ছ। ও আচ্ছা, তাই বুঝি। এখন শুধু কথা বলেই কাটিয়ে দিবে, নাকি এটা গলায় পড়ে তারপর আমাকে একটু দেখানো যাবে? আমি দেখি এটা আমার বউকে মানিয়েছে কিনা। বলতেই প্রিয়াঙ্কা ওটা বাক্স থেকে বের করে নিজের গলায় পরে নিল, আর তারপর আশিককে বলতে লাগলো। দেখো, এটা আমাকে অনেক সুন্দর মানিয়েছে। তোমাকে সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না, আমার কিন্তু অন্য কিছু চাই, আমাকে সেটাও দিতে হবে। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে মুখ বন্ধ করে বসে আছো কেন? মুখ ফুটে বলে ফেলো তোমার কি চাই। আমার এত বেশি কিছু চাই না, আমার তো তোমাকে পেলেই চলবে। তবে তারপরেও ছোট্ট একটা চাওয়া আছে, সেটা আমাকে দিতেই হবে। আজ আমার জন্মদিন, আর আমার জন্মের পর এই জন্মদিনেই তুমি আমাকে সবচাইতে দামি কিছু উপহার দিয়েছো। এখন আমি তোমাকে বলছি, তুমি যেমন আমাকে খুশি করেছো, তেমনি তোমাকে খুশি করার দায়িত্ব আমার। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো তোমার কি চাই। আমি কথা দিচ্ছি তোমাকে নিরাশ করব না। ভেবে চিনতে বলো, আমি তোমার কাছে যেটা চাইবো সেটা কিন্তু আমাকে দিতেই হবে। আমি আবারও বলছি, দিতে হবে মানে দিতেই হবে। আমি কোনো না শুনবো না। আমি তোমার বিয়ে করা বউ, আর তুমি আমাকে এতটুকু বিশ্বাস আর ভরসা করতে পারছো না? আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি কথা দিয়ে কথা রক্ষা করি। এটা তো তুমি জানো। তাহলে মুখ ফুটে বলে ফেলো তুমি আমার কাছে কি চাও। আমি অবশ্যই অবশ্যই সেটা তোমাকে দিব। তখনই আশিক প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে লাগলো। আমি চাই আমাদের ঘরে ছোট্ট একটা ফুচকুসোনা আসুক, যে আমাদের দুজনের জীবনটাকে পরিপূর্ণ করে দেবে। বলো, দেবে আমায়? এই কথাটা শুনে প্রিয়াঙ্কা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। সে ভাবতেই পারেনি আশিক এমন কিছু বলবে থাকে। তখনই আশিক প্রিয়াঙ্কাকে আবারও বলতে লাগলো। কি ব্যাপার, কি হলো, তুমি এভাবে চুপ করে গেলে কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, কারণ আমি তোমাকে কথা দিয়েছি, আর আমি কখনোই আমার কথার বরখেলাপ করি না। বলে আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নিল, আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকি দিয়ে বলল। দেখো, তোমার ব্যক্তি স্বাধীনতায় আমি কখনোই হস্তক্ষেপ করিনি, আর হস্তক্ষেপ করার কোনো ইচ্ছাও আমার নেই। দেখো, আমার মা বাবাকেও বেঁচে নেই। আমার অর্থ সম্পর্কে যা কিছু আছে সব কিছুর একমাত্র উত্তরাধিকারী আমি, আর তুমি আমার বউ। তাই আমার সমস্ত সম্পত্তির মালকিন তুমি। হ্যাঁ, তুমি পড়াশোনা জানো, একটা শিক্ষিত মেয়ে, চাকরি করার বাইরে যাওয়ার অধিকার তোমার অবশ্যই আছে, কিন্তু তারপরেও সব কিছুর ঊর্ধ্বে তুমি একজন নারী, আর একজন নারীর চূড়ান্ত সফলতা হলো মাতৃত্বে। হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি। এতদিন যা করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে পাগলি, তুমি এভাবে কেন বলছো? তোমার উপর আমার কোনো অভিমান নেই। আমি নিজের ইচ্ছায় তোমাকে সেই স্বাধীনতা দিয়েছি, কারণ তুমি পড়াশোনা যেন একটা শিক্ষিত মেয়ে। তুমি কেন নিজের প্রতিভাকে নিজের মধ্যে লুকিয়ে রাখবে? অবশ্যই তোমার চাকরি করার মতো যোগ্যতা আর অভিজ্ঞতা দুটোই আছে। কিন্তু তারপরও তোমার মতো একজন মানুষের বউ হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক কিছু। তুমি সত্যিই অনেক ভালো। আমাকে তুমি ক্ষমা করে দিও সব কিছুর জন্য। আই এম রিয়েলি সরি। আমি আর কখনো বাইরে যাওয়ার কথা বলবো না। আমি আমার স্বামী, সন্তান আর সংসার নিয়েই ভালো থাকতে চাই। এই যে ম্যাডাম, এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কোনো বাড়াবাড়ি করছি না, যা সত্য তাই বলছি। আমি আমার স্বামী, সন্তান আর সংসার নিয়েই ভালো থাকতে চাই, আর সেটা আমাকে একমাত্র তুমিই উপহার দিতে পারো। বলো, দিবে আমায় একটা সুন্দর সংসার? অবশ্যই, কেন দেব না? তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র চাঁদের টুকরো বউ।
তুমি আমার কাছে ওই আকাশের চাঁদটাও যদি চাও তাহলে আমি সেটাও তোমাকে এনে দেওয়ার চেষ্টা করব। বলে সে প্রিয়াঙ্কার কপালে আরো একবার আলতো করে চুমু খায়। আর তারপরে আবারও সে প্রিয়াঙ্কাকে তা ম্যাডাম, একটু আগেই তো আপনি আমাকে বললেন যে আপনি আমাকে একটা ছোট্ট পুচকু শুনে এনে দেবেন। সেটা কি ভুলে গেছেন? না, একদমই না। সেটা আমি কেন ভুলে যাব? সেটাকে বাস্তবায়ন করার জন্য তো কিছু করতে হবে নাকি? আমি কেন করব? যা করার তুমিই করবে, আমি কিছু করতে পারবো না। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, তোমাকে কোনো কিছু করতে হবে না। যা করার আমি করে নেব, তুমি শুধু দেখতে থাকো। এটা বলেই আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে বিছানায় চলে গেল। এরপর থেকে প্রিয়াঙ্কা আর অফিসে যায় না। দেখতে দেখতে প্রায় 2.5 মাস মতো সময় চলে গেছে। কদিন ধরে প্রিয়াঙ্কার শরীরটা একটু খারাপ লাগছে, বমি বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে। তাই সেটা আশিককে বলতেই আশিক বলতে লাগলো, মনে হয় কোনো খুশির খবর আসতে চলেছে। আমি আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসব, আর তারপর এই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। যেমন কথা তেমনই কাজ। সেদিন আশিক দুপুরের পরেই অফিস থেকে চলে আসে আর প্রিয়াঙ্কাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার তাকে প্রেগন্যান্সি টেস্ট করাতে দিল। তারা দুজন ওয়েটিং রুমে বসে আছে আর মনে মনে চিন্তা করছে রেজাল্ট নেগেটিভ আসবে নাকি পজিটিভ। রিপোর্ট চলে আসে। প্রিয়াঙ্কার রিপোর্ট হাতে নিয়ে দেখে রিপোর্ট পজিটিভ এসেছে। প্রিয়াঙ্কার মুখটা মুহূর্তের মধ্যে হাস্যোজ্জ্বল হয়ে গেল। আর এটা দেখে আশিক বলতে লাগলো, কি পজিটিভ এসেছে? তাই তো আমি তোমাকে বলেছিলাম না পজিটিভ আসবে। এটা বলতেই প্রিয়াঙ্কা আশিককে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো আর চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। রেজাল্ট পজিটিভ এসেছে আর আমি মা হতে চলেছি। জানো, আজ আমার কি খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এটা শুনে আশিকও ভীষণ খুশি হয়। আর তখনই প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে মিষ্টির দোকানে চলে গেল আর 100 কেজি মিষ্টির অর্ডার করলো। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত মিষ্টি তুমি কেন অর্ডার করেছো? তুমি আমার জীবনের সব থেকে খুশির খবরটা এনে দিয়েছ, তাই আজ এতগুলো মিষ্টি আমি এলাকার মানুষের মধ্যে বিতরণ করব। আমি আমার খুশিটা নিজের একার মধ্যে রাখতে চাই না, এলাকাবাসীর সবার সঙ্গে উপভোগ করতে চাই। তাই আমার এই সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা ভালো মনে করো। এই বলে তারা দুজনে মিষ্টি কিনে নিয়ে বাড়িতে চলে আসে আর সারা এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করে। ইতিমধ্যে প্রিয়াঙ্কার মায়ের বাড়িতেও খবরটা চলে যায়। আর খবরটা শুনেই প্রিয়াঙ্কার মা আর তার ছোট বোনের প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে চলে আসে। সবাই প্রিয়াঙ্কার প্রেগনেন্সির খবর শুনে অনেক বেশি খুশি হয়। প্রিয়াঙ্কা তাদের আত্মীয় স্বজন কাছের মানুষ যারা ছিল তাদের সবাইকে নিজের হাতে মিষ্টি বিতরণ করে আর তার অনাগত সন্তানের জন্য দোয়া চায়। সবাই প্রিয়াঙ্কার অনাগত সন্তানকে অনেক অনেক দোয়া করে দেয়। রাত 11টা বাজে। প্রিয়াঙ্কা আর আশিক দুজনেই বিছানায় শুয়ে আছে। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ আমার অর্ধাঙ্গিনী, আমাকে জীবনের পরিপূর্ণতা দেওয়ার জন্য। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, কারণ তুমি আমার জীবনের পূর্ণতা এনে দিয়েছো। এখানে আমার একা কোনো ক্রেডিট নেই, দুজনে চেয়েছিলাম বলেই তো আজ এই খুশির খবরটা শুনতে পেরেছি, তাই নয় কি? হ্যাঁ, একদমই তাই। তাহলে এই ক্রেডিট আমাদের দুজনেরই, কারোর একার নয়। তবে আই অ্যাম সো হ্যাপি আমি তোমার মতো সুন্দরী একটা বউ পেয়েছি। জানো, আমি আল্লাহকে বলছি আমার ঘরেও যেন তোমার মতো ফুটফুটে চাঁদের মতো একটা রাজকন্যা আল্লাহ দান করেন। ও তাই বুঝি? হ্যাঁ তাই। আমি ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কেমন হয় সেটা বুঝতে পারিনি। কলেজে ওঠার পরই বাবাকে হারিয়ে ফেলেছি। তাই আমার জীবনে একটা মায়ের ভীষণ প্রয়োজন, যে আমায় আদর করবে, ভালোবাসবে, শাসনও করবে। বলে সে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখনই প্রিয়াঙ্কা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কান্না করে না, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো যেন আল্লাহ তোমার মনের আশা পূরণ করে। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছ। বাবা মারা যাওয়ার পর আমি সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে একজন সঠিক জীবনসঙ্গী দান করেন।
আর আল্লাহ সেটাই করেছেন। এখন আমি আল্লাহর কাছে খুব করে চাই আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করুক, যাতে আমি আমার মায়ের অভাবটা পূরণ করতে পারি। আল্লাহ তোমার মনের আশা কবুল করুক। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ তোমাকে। তবে আরও একটা কথা বলে রাখি, কাল থেকে কিন্তু তুমি বাড়ির কোনো কাজ করবে না। সব কাজ আমি করব। প্রয়োজন হলে কাজের লোক রাখবো। তুমি আমার সন্তানের মা হতে চলেছ। এখন থেকে তোমার বিশেষ যত্নের প্রয়োজন, যেটা আমি তোমাকে দেব। ভাগ্যবান তুমি নও, ভাগ্যবতী তো আমি, যে তোমার মতো একজন মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সত্যি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে তোমার মতো একজনকে আমার জীবনে এনে দিয়েছেন। তখনই আশিক প্রিয়াঙ্কার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলতে থাকে। আমরা দুজনেই ভাগ্যবান যে দুজন দুজনকে পেয়েছি। এবার শুধু অপেক্ষা করার পালা, কখন আমাদের সংসারে নতুন অতিথি আসবে আর তাকে নিয়ে আমরা নতুন একটা জীবন নিয়ে শুরু করব। যাও, এখন ঘুমাবে, চলো। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিজের বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে তাদের জীবনে নতুন অতিথির আগমনের জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সমাপ্ত।